আগের পর্বে তো তোমরা শুনেছিলে কিভাবে আমি আমাদের গ্রামে এক আশ্চর্য সাধুর দেখা পেয়েছিলাম, আর তিনিই বলেছিলেন আমার কিছু বছরের মধ্যে খুব একটা বড় বিপদ আসতে চলেছে। আর তারপর এও শুনেছিলে আমি মাধব ঘোষ নামে একজনের বাড়িতে আতিথিয়তা গ্রহণ করি, এবং মাধব ঘোষের মুখে সেই দিন শুনেছিলাম কিভাবে তার বাড়িতে একজন ভণ্ড কাপালিক এসে তার মেয়েকে চেয়েছিল সাধনার জন্য। তারপর সেখান থেকে বিদায় নিয়ে আমি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবান হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগুতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। ওই নির্জন শ্মশানে সন্ধেবেলা আপনার ভয় করল না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হয়। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় দাড়ি, গোফের জঙ্গল, পরনে রক্তাম্বর, পায়ে বউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এইমাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো, তারপর বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা উই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধে আর কি, আমি এমনিই বলছিলাম আর কি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকল। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে আমায় খেতে দিল। তারপর বলল, কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে আছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে নিয়ে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব। থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সে সাধুও বলেছিল। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেড়েছে বই কি, কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। বেশ বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলে তোকে জানাবো। তাছাড়া তোর সাহায্যও আমার দরকার হতে পারে। একে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক।
একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। কুপরি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুনি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাই মুখে মুখে জুড়ে দিল। তারপর আমার হাতে মুখবন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। এই নাও। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। একদিন বিকেলে আমি সাধুকে জিজ্ঞাসা করলাম তিনি কি সাধনা করছেন, আর তার পরিপ্রেক্ষিতে তিনি যে কথাটা আমাকে বললেন সেটাই এই রকম। আমি বেতাল জাগানোর সাধনা করছি। বেতাল এক ধরনের কুড়ো নিষ্ঠুর অপশক্তি। তার মারণ ক্ষমতাও অনেক। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এই সব আগুন নিয়ে খেলা। প্রথমে ভাবলাম জিনিসপত্র পুটলা করে পালাই, কিন্তু কেমন যেন একটা আকর্ষণ হলো। সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। সাধু নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুতল মাটিতে। তারপর পদ্মাসনে বসে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। দেখলাম সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধ্বনি করো তো। তারপর ধনী বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধনী পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল আরও কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল, আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় যেন মিলিয়ে গেল। দেখলে, ওই হলো বেতাল। কোথায় গেল ও? শোনো, আমি আসলে একটা কথা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে মাধব ঘোষ বলে একজন লোকের বাড়িতে রাত্রিরে আতিথ্যতা গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ, তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরের দিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চেয়েছিলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই অপমান আমার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসার সময় মাধব ঘোষ আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা, আমি মাধব ঘোষকে এবার দেখিয়ে দেব আমি কি জিনিস। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? কি করব? করেছি। এই যে বেতালকে জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ রাত্রে তার নিজের কোনো ক্ষতি হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। কাল অমাবস্যা, কাল পূর্ণ আহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটাই হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি।
ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়িতে। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কি আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু, কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা থেকে কি হয়ে গেল। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না। আপনার মতো নরকের কীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। যাচ্ছিস যা, কিন্তু শুনে যা একটা কথা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। মনে রাখিস এই কথা। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। হাত জোর করে সে বলল, ঠাকুর মশাই, ও আপনি এসেছেন। আমি যেন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছেন আপনাকে। গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দিগ্নি ঠাকুর মশাই। আজ সকাল থেকে আবার মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এলেন ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। তা খেয়ে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না, যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। তাড়াতাড়ি ফেরবার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের বটতলার সেই সৌম্য মূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন। ফিরে এসে মাধব ঘোষকে বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধব জল এনে দিতেই আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকব। তারপর খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়। হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দড়াম দড়াম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার বিকৃত গলায় ধেয়ে আসছে।
কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢুকবার, বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান। যে বাড়িতে ঢুকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি দারোগা বাবুর পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই আমার পাশ দিয়ে যাচ্ছে। কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছ বাবু? সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে জানেন? সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। তখন আমি সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর সে মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃত দেহটা দেখে আসবার ইচ্ছে হয়েছিল, পরে সেই ইচ্ছে দমন করি। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, কি হলো কিশোরী, গল্পটি বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে হেসে বলল, দিনটা তো ভালোই কাটলো বলো।